আমার কথাটা শেষ হলো না। গৃহস্বামী আমাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, ফর্দ হবে না, হোম হবে না। আপনার গলাটা এরকম লাগছে কেন? চলে যা এখান থেকে, যা। এসব কি বলছেন আপনি? ওই মেয়ে বাঁচবে না, আর তুইও বাঁচবি না। ভালো চাস তো এখান থেকে চলে যা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ভৈরব তান্ত্রিকের গল্প। কথক এবং গৃহস্বামীর ভূমিকায় সৌপ্তিক মল্লিক, ভৈরব তান্ত্রিক এবং হেডমাস্টারের ভূমিকায় শ্যামল মজুমদার, গোপীবাবুর ভূমিকায় পার্থ বাসু এবং অন্যান্য চরিত্রে ব্রততী ঘোষ আলী। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ভৈরব তান্ত্রিকের গল্প। ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা অনেক দিন আগেকার কথা। আমি তখন সদ্য কলেজ পাশ করে চাকরি পেয়েছি। বোয়ারে কদরপুর খুলনা হাই স্কুলে পড়ানোর চাকরি পেয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের সেকেলের এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত, মানত। এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন, আর টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে। নিজের হাতে রান্না করতেন, কখনো কারোর বাড়িতে খেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন, বলতেন, শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের কাছে মহাপাপ। আরেকটি কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলে পণ্ডিতি করেননি। টোল করাও পছন্দ করতেন না। ওনার মতে, ওসব আমি একদম পছন্দ করি না। ওতে গভর্নমেন্টের বৃত্তির দিকে বড় মন চলে যায়। টোল ইন্সপেক্টরের খোসামত করতে হয়। তবে দু একটি ছাত্রকে নিজের বাড়িতে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূর্ব উত্তর কোণে। বেলা 3টে, স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পরে। কিন্তু এত বীভৎস গরম যে ছেলেরা সকালে স্কুল করার জন্য উঠে পড়ে লেগেছে। মাস্টারমশাইদেরও তাতে উস্কানি আছে 12 আনা। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার। তিনি গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার, স্যার, মেঘ করছে। হেডমাস্টার মুরলী মুখুজ্জি গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ, তাতে কি হয়েছে? আগে বৃষ্টি হবে, তাই স্কুলে ছুটি দিলে ভালো হতো। ও মেঘে বৃষ্টি হবে না। খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এত আত্মপ্রসর সুরে এ কথা বলতে দ্বিধা করত বোধ হয়। কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জির পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখ দর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসছে তো। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাত মেঘ। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রামকক্ষ থেকে জানলা দিয়ে বাইরের মেঘটা দেখছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিতও হয়ে উঠেছিলাম। হেডমাস্টারের রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, স্যার, কিছু মনে করবেন না, বৃষ্টি কিন্তু হবে বলে মনে হচ্ছে। তাত মেঘ এটা। মেঘ হলেই বৃষ্টি হয় না। এখন বৃষ্টি হবে অল্টো স্ট্যাটাস মেঘে। তাই বুঝি? হ্যাঁ,
তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে, মনসুনের আগে হাওয়া বয়ে যাবে পূবে। আর কোনো কথা বলতেই আমাদের আর সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট 15 মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল আরও একখানা ঘন মেঘের চাদরে। তারপরে স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণ আগেই ঝমঝম করে মুষলধারে বর্ষা নামল। পুরো 2 ঘন্টা খাল বিল ডোবা সব ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা 5:30টার সময় আকাশ ধরে গেল। ছেলেরা তখনও পর্যন্ত স্কুলেই আটকে ছিল। কোথায় আর যাবে? সবাই আমরা আটকে পড়েছিলাম। গোপীবাবু জয় গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জেকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখনই বলেছিলাম বৃষ্টি আসবে, তখন ছুটিটা দিয়ে দিলে এমনটা হতো না। মুরলীবাবু বললেন, অমন হয়েই থাকে। ইতিহাস পড়ান, হায়ার ম্যাথমেটিক্স পড়ালে বুঝতেন। গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবত তিনি সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি। দুজনেই মনে মনে আমরা আজ বড় খুশি। হেডমাস্টারকে আজ ভালোই জব্দ করা গেছে। রোজ রোজ চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি স্বয়ং তিনি দাঁড়িয়ে আছেন। চেহারায় খুব খুশি খুশি ভাব। আমাকে ডেকে বললেন, কি ননি বাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। হ্যাঁ, বৃষ্টি খানিক হলো বটে। হবে না, আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য। ওর বাবাকেও হতে হবে। অবশ্য বৃষ্টির পিতৃদেব কে তা ভালো জানা ছিল না। বললাম, বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে? গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে উঠলেন, লাগে তাক না লাগে তুক। কথাটা ভৈরব চক্রবর্তীর কানে গেল। তিনি বললেন, তাই বুঝি? আসুন আসুন, আপনারা দুজনে তাহলে আমার বাড়িতে আসুন, দেখাই তাহলে আপনাদের। গোপীবাবু ও আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বেশ ফুরফুরে হয়ে আছে। দুঃসহ গরমের পরদিনে বৃষ্টি হয়ে মনটা একেবারে ফুরফুরে হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ গুমোট, রাতে ঘুম হয়নি। গোপীবাবু বললেন, আজ খুব ঘুম হবে, কি বলেন? হ্যাঁ, সে আর বলতে। ভৈরব চক্রবর্তী আমাদের ঘরের মধ্যে নিয়ে গেলেন। সেখানে সত্যিই হোমের আগুনের কুণ্ড রয়েছে। বালি বিছিয়ে তৈরি সেই হোম কুণ্ডর পাশে রয়েছে আরও অনেক কিছু। যজ্ঞের বেলকাঠ ও বিভিন্ন জিনিস একপাশে গোছানো। পূর্ণ পাত্রে সিধে সাজানো। তামার তাটে রয়েছে নারায়ণ শিলা। তামার বড় থালায় সাজানো রয়েছে সিঁদুর ও বেলপাতা। হোম হয়ে গেছে। উপকরণ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন তো মাস্টার বাবু, হোম করার ফল আছে কি না? দেখলেন তো? গোপীবাবু বললেন, আচ্ছা, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়, নিজের চোখে দেখা। বাবা নিজের চোখে? অত যে অপদেবতার কাণ্ড দেখেছি পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময়। আপনি কি তারানাথ তান্ত্রিক নামে কাউকে চেনেন? তারানাথ তান্ত্রিক? না তো। কেন বলুন তো? আপনার গলার সঙ্গে তার কিছুটা মিল আছে। যাই হোক, বলুন না কয়েকটা ঘটনা।
না, থাকবে সেসব কথা বলবো না, কিন্তু আজ 1 বছরও হয়নি এক অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমানের বাড়িতে। সেইটাই বলি বরং, কিন্তু তার আগে তো একটু চা করতে বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। ঠান্ডা হাওয়ার ঝড় উঠল চারিদিকে। ছড়ছড় করে পাকা জাম পড়তে থাকলো জাম গাছ থেকে। নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিকে। চা এলো। আমরা দুজনেই ছাতা নিয়ে বেরোইনি। এই বৃষ্টি মাথায় করে যাবার উপায় নেই। বেশ জমিয়ে গল্প শোনার আশায় ভৈরব চক্রবর্তীর দাওয়ায় রাখা মাদুরের ওপর বসে পড়লাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। গত বছর ভাদ্র মাসের কথা, এখনো 1 বছর হয়নি। আমার এক বড় যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বিরজা হোম করতে হবে ওই মেয়েটির জন্য। বিরজা হোমে পূর্ণ আহুতি দিলে কঠিন অসুখ ভালো হয়ে যায়। আমি আগে অনেক সারিয়েছি। আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গার স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে। অজ পাড়া গাঁ, ঘর কতক ব্রাহ্মণ, আর ওই বেশিরভাগ গোয়ালা আর ওই বুনোদের বাস। যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা যমুনার ঘাটেই স্নান করতে আসে। গ্রামের নাম সাউবেড়ে। তা গ্রামে গিয়ে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল। গ্রামের মধ্যে ঘন বন জঙ্গল। একখানা ভাঙা শিব মন্দির আছে। মন্দিরের মাথায় বট অশ্বত্থের গাছ গজিয়েছে। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগে। এই সময় আমাদের জন্যে ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো, তেল নুন মাখিয়ে। ভৈরব চক্রবর্তী বিপত্নিক। তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসেছে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম। তিনি খেতে খেতেই বলে চললেন, ওই শিব মন্দিরটার কথা কিন্তু মনে রাখবেন। ওর সাথে আমার গল্পের সম্পর্ক আছে। তো যাই হোক, আমরা তো গিয়ে যজমান বাড়িতে উঠলাম। হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী আমায় একটি ঘরে নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে। কম বয়স, নিতান্ত মোটা সোটা ছিল বোঝা যায়। গলায় এক রাস মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে যেতেই একবার মাথাটা ফিরে দেখে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। মেয়েটির গায়ে বেশ জ্বর, প্রায় 103-এর কাছাকাছি হবে।
চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণে সামান্য লাল। নাড়ি দেখলাম বেশ শক্ত। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে তো আমার মনে হলো না। তাছাড়া আমার ওপর মেয়ের চিকিৎসার ভার তো আর নেই। আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, মেয়েটার যে কি হয়েছে, জ্বর ছাড়ছেই না। আপনি একটু আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন মাথায় ওর। তা পায়ের ধুলো দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেলেন খাটের পাশে। আরে, আমি তো চমকে উঠলাম, হাত নড়ে গেল, লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। কিন্তু কিছুই সেখানে নেই। তাহলে লোকটা পড়ল কি করে? পায়ের ধুলো দেওয়ার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি তো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনাও বুঝি। গোড়াতেই এরকম একটা ঘটনা, লক্ষণ খারাপ ছিল বলেই মনে হচ্ছে। তবে কি হোম করব না? মাথার মধ্যে নানা রকমের চিন্তা ঘুরছে। সন্ধ্যের কিছু পরে শিব মন্দিরের রাস্তাটার সামনে পায়চারি করছি। বড্ড গরম। বাড়ির মধ্যে হাওয়া নেই, তবু একটু হাওয়া চলছে। হঠাৎ আমার কানে এলো কে যেন বলছে, শুনুন শুনুন না। দুবার কানে এলো কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের ঠিক দরজাটার সামনেই একজন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। বললাম, আমায় বলছেন? হ্যাঁ, আপনাকে একটা কথা বলার আছে। ও খুকির জন্য হোম যজ্ঞ করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যেই হই না কেন, যদি ভালো চান তাহলে হোম করবেন না। কেন? এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না, শুধু সাবধান করে দিলাম। আমি তো অবাক হলাম। নির্জন ভাঙা অন্ধকার মন্দির, সেখানে একজন মেয়ে মানুষ আসবে কি করে? এমন আশ্চর্য কথা বলবেই বা কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছার ওপর বাধা দেয় এমন লোককে? মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয়। আমি তাকে কিছু জবাব দেব বলে তাকালাম, কিন্তু কোথায় মেয়েটি? কোনো প্রাণীর তো কোনো চিহ্নই নেই। আমি বাড়ি ফেরার পথ ধরলাম, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ যেন ঝড় উঠল। ঝড়ের দাপট যেন সোজা রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না। হাঁটতে হাঁটতে বারবার পথ থেকে সরে সরে যাচ্ছি।
আমি কোনো মতে হেঁটে চলেছি, সেই শোঁ শোঁ শব্দের মধ্যেই হঠাৎই আমার কানে এলো বিকট হাসির শব্দ। সে হাসির তীব্রতা এমন যে ঝড়ের দাপটকেও ছাড়িয়ে যায়। এইটুকু বলে ভৈরব চক্রবর্তী একটু থামলেন, চায়ে চুমুক দিলেন। আমি গোপীবাবুর মুখের দিকে তাকালাম, তারও একটু গা ছমছম করছে। এখানেও বাইরে ঝড় চলছে, এদিকে ভৈরব চক্রবর্তী আবার শুরু করলেন। কোনো মতে বাড়ি পৌঁছালাম। গৃহস্বামী জিজ্ঞাসা করলেন, এ কি, আপনার চেহারার একই অবস্থা? ওই ফেরার সময় একটু ঝড় উঠেছিল তো। কই, এখানে তো কিছুই হয়নি। ও কিছু না, আমি ঘরে যাই। গৃহস্বামীকে আমি ওই মেয়েটির কথা কিছু বললাম না, ঘরে চলে এলাম। এবার এই বাড়িটা সম্বন্ধে তোমাদের দু চার কথা বলি। বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি, কোনো কিছুরই ছিঁড়ি নেই। বাড়িটা অবশ্য ঠিক যমুনা নদীর ধারে নয়, সামান্য দূরে। বাড়ির ছাদের ওপরে একখানা ঘর আছে, সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। আমি ঘরে এসে কিছুক্ষণ পরে গৃহস্বামীকে ডাকলাম। হ্যাঁ ঠাকুর মশাই, বলুন কি ব্যাপার? হ্যাঁ গো, ওই হোমের জন্য যা যা ফর্দ করেছি সময় মতো একটু আনিয়ে নেবেন, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি লিখতে বসলাম, হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমার সামনের প্রদীপটা নিভিয়ে দিল। আমার শরীরটা কেমন জানি শিরশির করে উঠল। গৃহস্বামীকে বললাম, আলো তো নিভে গেল। গৃহস্বামী বললেন, ফর্দ তো হবে না। গৃহস্বামীর গলাটা কেমন যেন একটা লাগলো। মনে হচ্ছিল চারপাশের অন্ধকার যেন ওর গলাতেই আশ্রয় নিয়েছে। আমি সহজ হবার চেষ্টা করে বললাম, এভাবে বলছেন কেন? এই তো আলোটা জ্বালিয়ে দিই, তারপর না হয় বাকি জিনিসগুলো। আমার কথাটা শেষ হলো না, গৃহস্বামী আমাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, ফর্দ হবে না, হোম হবে না। আপনার গলাটা এরকম লাগছে কেন? চলে যা এখান থেকে, যা। এসব কি বলছেন আপনি? ওই মেয়ে বাঁচবে না, আর তুইও বাঁচবি না। ভালো চাস তো এখান থেকে চলে যা। আমি দৃঢ় গলায় বললাম, না, বিরজা হোম না করে আমি এক পাও এখান থেকে নড়ব না। আবার একটা দমকা হাওয়া এলো। সেই হাওয়া আছড়ে পড়ল দরজায়, আর সেই বীভৎস শব্দে যেন গোটা ঘরটা কেঁপে উঠল। আমি এমন সময় প্রাণপণে উঠতে গেলাম, আর শুনতে পেলাম নিচের থেকে কে যেন বলল, আপনি ঠিক আছেন তো? এ তো সেই গৃহস্বামীর গলা। তাহলে এতক্ষণ আমার সামনে কে বসেছিলেন?
সেসব ভাবার সময় এখন নেই, আলো জ্বালতে হবে। অন্ধকারে হাতড়ে ঘরের কোনায় একখানা দেশলাই পেলাম। প্রদীপ জ্বালিয়ে ঘরের চারদিকটা ভালো করে দেখলাম। ঘরে কেউ নেই। একটু স্বাভাবিক হয়ে ঘর থেকে বেরিয়ে গলা তুলে বললাম, আপনি ওপরে আসুন, হোমের ফর্দটা করে দি। গৃহস্বামী নিজের থেকে উত্তর দিলেন, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। একটু পরেই গৃহস্বামী ওপরে উঠে এলেন। হোমের সব ফর্দও করে দিলাম। তারপর বাজলো রাত 8টা। গৃহস্বামী আমাকে বললেন, রাত হয়ে যাচ্ছে, আপনি তো নিজেই রান্না করবেন। আপনার রান্নার সব জিনিসপত্র ছাদের একদিকে রাখা আছে, কোনো প্রয়োজন হলে খবর দেবেন কিন্তু। হ্যাঁ ধন্যবাদ। গৃহস্বামী চলে গেলেন। আমি ছাদে এসে দাঁড়ালাম। খোলা ছাদে তোলা উনুনে আমার রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনামুগের ডাল, আতপ চাল, বড়ি ইত্যাদি। রান্নার আগে একবার চা করে খেলাম, আর মনে মনে ভাবলাম তাহলে এবার রান্নাটা চাপানো যাক। উনুন জ্বালিয়ে কড়াই চাপালাম। ছাদ তো সম্পূর্ণ খোলা, আশপাশটাও বেশ ফাঁকা। কড়াইয়ে সবে মাত্র তেল দিয়েছি, এমন সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। চোখের সামনে কড়াইটা উনুন থেকে ছিটকে পড়ল। গরম তেল খানিকটা আমার হাতে এসে লাগলো। উঠে দাঁড়িয়ে দেখলাম কড়াইটা গিয়ে পড়েছে অনেকটা দূরে। পায়ে পায়ে হাঁটছি। হঠাৎই আমার মনে হলো কে যেন আমার ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে। আমি দাঁড়িয়ে পড়লাম। চমকে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? মনে হলো নিঃশ্বাসটা যেন থেমে গেল। আবার যখনই হাঁটতে শুরু করলাম, সেই একই ঘটনা। এবার আর থামলাম না। বেশ বুঝতে পারছি আমাকে ভয় দেখানোর সব রকম চেষ্টাই চলছে। ভয় না পেয়ে হেঁটে কড়াইটা নিয়ে এলাম। আবার কড়াইটা বসালাম। চালে ডালে খিচুড়ি। বেশ কিছুক্ষণ কোনো উপদ্রব নেই। খিচুড়িও প্রায় হয়ে এসেছে। ঘিয়ের শিশিটা নিতে গিয়ে বুঝতে পারছি সমস্ত শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে আসছে। উঠে দাঁড়াতেও পারছি না। এরপর শুরু হলো তাণ্ডব। খিচুড়ি সহ কড়াইটা ছিটকে গিয়ে পড়ল ছাদের কোণায়। আমার চারপাশের রান্নার বাসনপত্র কেউ যেন এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার সামনে উনুনের ধোঁয়া কেমন যেন একটা কালো রঙের কুণ্ডলি পাকিয়ে উঠল, আর সেই কুণ্ডলির থেকে ভেসে এলো চাপা হাসি।
কতক্ষণ এসব তাণ্ডব চলেছে সে খেয়াল আমার নেই। একসময় দেখলাম কালো কুণ্ডলীকৃত আস্তরণটা আস্তে আস্তে সরে যাচ্ছে। সামনে তাকিয়ে দেখলাম রান্নার সব সামগ্রী সারা ছাদ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। উঠে উঠে দাঁড়াতে যাব এমন সময় শুনতে পেলাম এবং এবং প্রায় দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। কি হয়েছে, কি হয়েছে? গৃহস্বামী গম্ভীর স্বরে বললেন, মেয়ের পোষা মিমিটা দিব্যি ঘুমোচ্ছিল মেয়ের খাটের নিচে। হঠাৎ একটা চিৎকার শুরু করলো, তারপর ছটফট করতে করতে স্থির হয়ে গেল। সে কি কাণ্ড! কোথায় সে? ওই দিকটায় রাখা হয়েছে। আমি গৃহস্বামীর পিছন পিছন গিয়ে দেখলাম উঠোনে একটা সাদা রঙের বেড়ালের মৃতদেহ রাখা রয়েছে। একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। উপরে ছাদের ঘরে আমার সঙ্গে যা যা হলো সেসব ব্যাপারে গৃহস্বামীকে কিচ্ছু বললাম না। ভদ্রলোক এমনিতেই বড় অসহায় হয়ে আছেন, তার উপর এরকম একটা ঘটনা। গৃহস্বামী আমাকে জিজ্ঞাসা করলেন, এসব কি হচ্ছে বলুন তো? দেখুন, হয়তো ভেতরে ভেতরে কোনো রোগ ছিল। আপনিও সব ভাববেন না, শুয়ে পড়ুন, আমি ওপরে যাই। আমি আর কথা না বাড়িয়ে ওপরে চলে এলাম। খাবার তো সব নষ্ট হয়ে গেছে। আমি যখন দুটো মুড়ি বাতাসা নিয়ে খেতে বসলাম, মনে হলো আমি ছাদে একা নই। এদিক ওদিক দেখলাম, কেউ কোথাও নেই। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম, ছাদের সামনের ধারে ওটা কি গাছ? কালো মতো, লম্বা তাল গাছের মতো। আমি তো ছাদে এতক্ষণ আছি, কই নজরে পড়েনি তো এর আগে। কিন্তু তাল গাছটা এমন ভাবে রয়েছে, ও কি রকম তাল গাছ? ও কি? ওটা কি? আমি ততক্ষণে বিভীষিকা দেখে খাবার ফেলে লাফিয়ে উঠে পড়েছি। পিছনে ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিশাল কায় অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি। তার বিশাল বড় বড় হাত পা, মাথাটা ঢালাই জ্বালার মতো, চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা। আমার দিকে তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা। নিচু চোখে সে আমার দিকে তাকিয়ে আছে আর যেন নিঃশ্বাস ফেলছে। ভালো করে চেয়ে দেখলাম, দুবার চোখ রকড়ালাম। এরপর ভালো করে দেখে মনে হলো সেটা কোথাও দাঁড়িয়ে নেই, দুটো বাড়ির মধ্যেকার ফুটটাতে দাঁড়িয়ে আছে বলা যায়। তারপর শুরু হলো বিকট হাসি। সে হাসি আকাশ,
বাতাস কাঁপিয়ে যমুনা পর্যন্ত শোনা গেল। আমি অপদেবতা দেখেছি, কিন্তু সেই ধরনের বিকট অপদেবতা আমি আগে কখনো দেখিনি। আমি ভয় পেয়ে গেলাম, ঠক ঠক করে কাঁপতে লাগলাম। চোখে অন্ধকার দেখে পড়ে যাই, আর কি পড়লেই হয়ে যেত। দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই পালায়। তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে। ওম হ্রিম ক্রিম চামুণ্ডাবৈ, ওম হ্রিম ক্রিম চামুণ্ডাবৈ, মূর্তিটা মিলিয়ে যেতে থাকলো মনে হলো। আর একবার চোখ রগড়ালাম, তারপর কিছুই নেই। বিশ্বাস করুন, প্রায় সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। আমি দৌড়াতে দৌড়াতে নিচে গিয়ে দেখি রুগী মেয়েটা আর নেই, মারা গিয়েছে। তখনই? হ্যাঁ, তখনই। এ ব্যাপারে কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। যা ঘটেছিল সবই তো নিবেদন করলাম আপনাদের কাছে। বিশ্বাস করুন বা না করুন। আমি আর কিছু বললাম না, গোপীবাবুকে ইশারা করলাম, আমরা আজ তাহলে উঠি। রাস্তায় দুজনেই দুজনের সাথে কোনো কথা বললাম না। শুধু মনে হচ্ছিল ঘাড়ের কাছে কে যেন নিঃশ্বাস ফেলছে। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ভৈরব তান্ত্রিকের গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুনতে থাকুন টক থিয়েটার, প্রতি বুধবার ঠিক রাত 9:30, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।